নমস্কার বন্ধুরা, এনলাইটেন্টে তোমাদের স্বাগত। আর সেই সাথেই তোমাদের সকলকে জানাই বিজয়ার শুভেচ্ছা। তো পুজো শেষ, আবার নতুন দমে শুরু করা যাক আমাদের প্রিপারেশন। আজকে আমাদের টপিক হচ্ছে নোবেল পুরস্কার 2021। তো বেসিক্যালি নোবেল পুরস্কার থেকে দুই ধরনের কোশ্চেন আমরা এক্সামে বেশি দেখতে পাই। একটা হলো স্ট্যাটিক পার্ট, অর্থাৎ নোবেল পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়েছিল, প্রথম কার নাম অনুসারে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, ইভেন আইনস্টাইন কোন স্পেসিফিক টপিকের ওপর নোবেল পুরস্কার পেয়েছিলেন, এগুলো হচ্ছে স্ট্যাটিক পার্ট। আর একটা হচ্ছে রিসেন্ট, অর্থাৎ বর্তমানে কোন ব্যক্তি কোন সাবজেক্টের ওপর নোবেল পুরস্কার পেয়েছেন। তো এই দুটো মিক্স করে আমাদের স্লাইডটা আজ বানানো হয়েছে। ভিডিওটা একদম শেষ অবধি দেখো, আর অবভিয়াসলি তোমাদের ফিডব্যাকটা জানিও। আর বর্তমানে যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদের অনেক ক্ষেত্রে নামগুলো মনে রাখার জন্য আমরা কিছু গল্প, কিছু ব্যাকগ্রাউন্ড স্টোরি আর কিছু নিউমোনিক্স ইউজ করব। এই নিউমোনিক্সগুলো শুনতে উটপাটাং হলেও এটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে প্রচণ্ড এফেক্টিভ, কারণ এটা তোমাদেরকে আলাদা কোনো স্ট্রেস দিয়ে কিন্তু মনে রাখতে হবে না, জাস্ট মজার ছলে খুব ফানি ওয়েতে এটা মনে থেকে যাবে। তো চলো শুরু করছি আমরা নোবেল পুরস্কারের আজকে আমাদের প্রথম ভিডিও থেকে। আবার প্রথমে আমরা ডিসকাস করে নেবো একটু হিস্ট্রি যেটা আছে। তো অ্যালফ্রেড নোবেলের নাম অনুসারে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল, আর উনি যেটা আবিষ্কার করেছিলেন সেটা ছিল ডাইনামাইট বা ডিনামাইট। এটা এটা উনি করেছিলেন আবিষ্কার, আর এটার জন্য বলতে গেলে উনি ভালো মতো কামিয়েছিলেন। আর যে ইনকামটা উনি করেছিলেন পরবর্তীকালে সেটাই একটা উইল বানান, অ্যালফ্রেড নোবেলস উইল। সেটা ছিল 1895 অ্যালফ্রেড নোবেলস উইলেই মেনলি মেনশন ছিল এই 5টা সাবজেক্টের ওপর। প্রত্যেক বছর কোনো ব্যক্তিকে চুজ করাবে যার থাকবে অসামান্য কৃতিত্ব থাকবে সায়েন্সের ওপর, এই সাবজেক্টগুলোর ওপর তাকে দেওয়া হবে নোবেল পুরস্কার। প্রথমে কিন্তু নোবেল ইন ইকোনমিক্স ছিল না, নোবেল ইন ইকোনমিক্সটা শুরু হয়েছিল 1968-এ, অর্থাৎ 1968-এ ঘোষণা করা হয়েছিল, আর দেওয়া হয়েছিল 1969-এ নোবেল ইন ইকোনমিক্স। তাছাড়া এই 5টা সাবজেক্ট, তার আগে অবধি 5টা সাবজেক্টে দেওয়া হতো। তো নোবেল যে প্রাইজটা থাকে তার একদিকে থাকে আমাদের অ্যালফ্রেড নোবেলের রেপ্লিকা, আর অন্য দিকে থাকে ঠিক আলাদা আলাদা 6টা সিম্বল। অর্থাৎ তোমরা নোবেল প্রাইজ যদি হাতে নাও, একদিকে যেমন দেখতে পাবে অ্যালফ্রেড নোবেল আছে, অন্যদিকে আর আলাদা ডিফারেন্ট সিম্বল। আর সেটা দেখেও হয়তো বুঝতে পারবে যে এই সাবজেক্ট মানে এই নোবেল প্রাইজটা কোন সাবজেক্টের সাথে ডিল করছে। তো ভিডিওটা একটু পজ করে তোমরা আলাদা আলাদা সিম্বল বা যে ধরনগুলো আছে এটা তোমাদের ইন্টারেস্ট থাকলে দেখে নিও। আর টোটাল নোবেল পুরস্কার দেওয়া হয় 6টা সাবজেক্টের উপর। এটা একটা সলিড জিকে কুইজ, আগে বহু এই পুজোর সময় বহু পাড়ার কুইজে আমি দেখতে পেয়েছিলাম এরকম যে কটা সাবজেক্টের উপর নোবেল পুরস্কার দেওয়া হয়। এই স্লাইডের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট এই লাস্টেরগুলো। এখানে দেওয়া হয়েছে কোন ব্যক্তি কোন সাবজেক্টে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন, অর্থাৎ কেমিস্ট্রি, ফিজিক্স, মেডিসিন, লিটারেচার, পিস, এই সাবজেক্টে প্রথম নোবেল যে প্রাপকরা ছিল তাদের নাম এখানে দেওয়া হচ্ছে। তো সবথেকে ইম্পর্টেন্ট নাম এখানে হচ্ছে, সেটা হচ্ছে ফিজিক্সে উইলিয়াম রন্টজেন। এই নামটা ইম্পর্টেন্ট এই জন্য বলছি কারণ এক্সামে আজ অবধি সবথেকে বেশিবার এই নামটা এসেছে, ফিজিক্সের প্রথম নোবেল পুরস্কারকে উইলিয়াম রন্টজেন। তারপর ওনার এক্স রে তো আছেই। আর সেই সাথে একদম লাস্ট যে পয়েন্টটা, হেনরি ডুনান্ট আবিষ্কার করেছিলেন, আবিষ্কার নয় অ্যাকচুয়ালি প্রতিষ্ঠাতা ছিলেন রেড ক্রস সোসাইটি। আর এই ইন্টারন্যাশনাল রেড ক্রস সোসাইটি সবথেকে বেশিবার শান্তিতে নোবেল পুরস্কার জিতেছে, টোটাল 3বার। তো সবথেকে বেশিবার নোবেল পুরস্কার জিতেছে এই ইন্টারন্যাশনাল রেড ক্রস সোসাইটি, যার সাথে জড়িত হেনরি ডুনান্টের নাম। তো সেই জন্য এই দুটো পয়েন্ট সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর একটা 3 নম্বর যে পয়েন্টটা আছে আমি খেয়াল করতে বলবো, এক্সট্রা ট্রেস দিতে বলবো এই বছরের যে সিচুয়েশন সেই অনুসারে। যে নামটা পাবে ইমিল এ ভন ভেরিং, যিনি ফিজিওলজি বা মেডিসিনের উপর নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো ওনার টপিকটা ছিল ভ্যাকসিন। ডিপথেরিয়া রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন এই হেনরি বেরিং। আমাদের ভন বেরিং আবিষ্কার করেছিলেন ডিপথেরিয়া রোগের ভ্যাকসিন, যার জন্য ওনাকে 1901 সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়। তো এর সাথে পেয়ে যাচ্ছি 1901 সাল থেকে প্রথম নোবেল পুরস্কার দেওয়া কিন্তু শুরু হয়েছিল, আর মেনলি ডিসেম্বর মাসে এটা দেওয়া হয়। পাশে যে ডান দিকের স্লাইডটা দেখছো, এখানে টোটাল নোবেল সাইকেলটাকে দেওয়া হয়েছে, অর্থাৎ এই শুরু হচ্ছে অক্টোবর মাসে, অর্থাৎ রিসেন্ট যে আমরা যেখানে যাচ্ছি এই সময় ঘোষণা করে দেওয়া হয় কাকে কোন সাবজেক্টে দেওয়া হবে, আর ডিসেম্বর মাসে প্রপার সেরিমনির মাধ্যমে ইন হ্যান্ড তার হাতে তুলে দেওয়া হয় নোবেল পুরস্কার। তো এই ছিল আমাদের নোবেল নিয়ে হালকা ইতিহাস। বলতে গেলে নোবেলের ইতিহাস শেষ নেই, অসাধারণ সব কৃতিত্ব আছে, ম্যাডাম কুরি, ওনার ডবল নোবেল, তো এরকম প্রচুর জিনিস আছে, সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করে নেবো। বাট এখানে আমরা যাচ্ছি এবার আমাদের বর্তমান প্রাপকদের নামে। প্রথমে যিনি আসছেন আমাদের নোবেল প্রাইজ ইন লিটারেচার 2021, যিনি হচ্ছেন আব্দুল রাজ্জাক গুরনা। এই নামটার জন্য খুব বেশি স্ট্রেস নিতে হবে না, কারণ যতগুলো নাম তোমরা পাবে তার মধ্যে এই একটা নাম আছে যেটা আমাদের ক্ষেত্রে একটু ফ্যামিলিয়ার। আব্দুল রাজ্জাক নামটা আমাদের আশেপাশে দেখতে পাই। আর আমাদের সাহিত্যের ক্ষেত্রে প্রথম ইন্ডিয়ান হিসাবে কে পেয়েছিলেন নোবেল পুরস্কার? আমাদের রবি ঠাকুর। তো রবি ঠাকুর পেয়েছিলেন সাহিত্যে, আর ঠিক এই আব্দুল রাজ্জাক যেটা আমাদের একটা ফ্যামিলিয়ার নাম, আমাদের আশেপাশে দেখতে পাই এরকম একটা নাম, সেও কিন্তু পেয়েছেন এই
আমাদের সাহিত্যে নোবেল পুরস্কার। ইনি আদি বাসিন্দা বা এনার জন্মস্থান ছিল হচ্ছে আফ্রিকার জঞ্জিবার একটা কান্ট্রি, বর্তমানে ইনি ইউকেতে থাকেন। আর সেই ক্ষেত্রে এক্সট্রা একটা পয়েন্ট, সেটা হচ্ছে নোবেল পুরস্কার কিন্তু কোনো ব্যক্তিকে তার কোনো স্পেসিফিক বইয়ের জন্য দেওয়া হয় না, তার যে সারা জীবনের যে সাহিত্য সৃষ্টি আছে, যে সাহিত্যকর্ম আছে, তার জন্য, তার কন্ট্রিবিউশনের জন্য অ্যাকচুয়ালি তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। তো এখানে পাশে আমি কিছু বইয়ের নাম দিয়েছি, এগুলো ওনার ইম্পর্টেন্ট কিছু হাইলাইটেড বই। আর ওনার বইয়ের যে মেন টপিকগুলো সেটা মেনলি রিফিউজি ক্রাইসিস, কলোনাইজেশন ক্রাইসিস, এই নিয়ে লেখা। তো ওনার এই কন্ট্রিবিউশনের জন্য ওনাকে দেওয়া হয়েছে নোবেল প্রাইজ ইন লিটারেচার। সেই সাথে যে অ্যামাউন্ট আমি আগে মেনশন করা হয়নি, অ্যামাউন্ট নর্মালি জিজ্ঞাসা করে না, বাট স্টিল বলে রাখি, এটা ইন্ডিয়ান মানিতে প্রায় 7 থেকে 8 কোটি টাকা দেওয়া হয় নোবেল যারা পায় তাদের, অর্থাৎ 1.14 মিলিয়ন। এই অ্যামাউন্টটা অনেক সময় আপ ডাউনও করে, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে অ্যামাউন্টটাও একটু বাড়ে। তো আব্দুল রাজ্জাক ছিলেন আমাদের নোবেল প্রাইজ ইন লিটারেচার। তারপর আসছে নোবেল প্রাইজ ইন পিস, যেটা 2021। তো নোবেল প্রাইজ ইন পিস, প্রথমেই যে কোশ্চেনটা সবথেকে বেশিবার আজ অব্দি এসেছে সেটা হচ্ছে এইটা কোথা থেকে দেওয়া হয়, অর্থাৎ যে 5টা নোবেল বাকিগুলো আছে সবগুলো দেওয়া হয় সুইডেন থেকে, সুইডেনের স্টকহোম থেকে। বাট এই নোবেল প্রাইজ ইন পিস এটা দেওয়া হয় নরওয়ের ওসলো থেকে। তো এটাই সব থেকে হাইলাইটেড পয়েন্ট স্ট্যাটিক পার্টে, তো এটা খেয়াল রেখো। তো এবছর নোবেল প্রাইজ ইন পিস দেওয়া হয়েছে মারিয়া রেজা অ্যান্ড ডিমিট্রি মুরটাভো। এবার এখানে আমি কোনো ট্রিক্স, কোনো নিউমোনিক্স বলছি না, জাস্ট হালকা ব্যাকগ্রাউন্ড স্টোরি বলে দিচ্ছি। মারিয়া রেজা হচ্ছেন ফিলিপিন্সের একজন সাংবাদিক, অসাধারণ সাংবাদিক। কারণ উনি মেনলি বলতে গেলে ফিলিপিন্সে ফ্রিডম অফ স্পিচের উপর জোর দিয়েছেন। যে গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্টের যে বিভিন্ন যে অপপ্রচার ছিল বা যে প্রোপাগান্ডা ছিল, সেগুলোকে মিথ্যা করার জন্য উনি একটা সাইটও বানিয়েছিলেন। তো সেটার নাম হচ্ছে র্যাপলার। তো র্যাপলার এক ধরনের অরিজিনাল বা ট্রু বা ফ্যাক্ট চেকার সাইট। আমাদের ইন্ডিয়াতে একটা এরকম আছে অল্ট নিউজ বলে, ALT, অল্ট নিউজ। তো তোমরা যখন কখনো কোনো নিউজ পাবে সেটা অথেন্টিক না ফেক, সেটা চেক করার জন্য এই অল্ট নিউজ চেক করতে পারো। ঠিক এই অল্ট নিউজের মতনই ফিলিপিন্সে বানানো হয়েছিল র্যাপলার, যেটা বানিয়েছিলেন মারিয়া রেজা, মেনলি ফেক নিউজকে কাউন্টার করার জন্য। তাছাড়া ফিলিপিন্সে যে টেররিজম ইস্যু ছিল, আল কায়দা, বিভিন্ন টেররিজম ইস্যু আস্তে আস্তে মাথাচাড়া দিয়ে উঠছিল, সেটা নিয়ে প্রচুর জিনিস কিন্তু উনি ওনার সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরেছিলেন জনসাধারণের মধ্যে। তো ওনার এই কন্ট্রিবিউশনের জন্য ওনাকে দেওয়া হয়েছে নোবেল প্রাইজ ইন পিস। সেই সাথে এই 2021 সালে আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম থেকে একটা প্রাইজ দেওয়া হয়, ইউনেস্কো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ। তো সেটাও কিন্তু জিতেছেন আমাদের মারিয়া রেজা। তো রিয়েলি একটা হ্যাপি নিউ ইয়ার বলতে গেলে ওনার জন্য। একই বছর উনি দুটো প্রাইজ জিতছেন, ইউনেস্কো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড আর সেই সাথে দ্য গ্রেট নোবেল প্রাইজ ইন পিস। আরেক যে ব্যক্তি যিনি আছেন দিমিত্র মুর্তাভো, আর নাম শুনে বুঝতে পারছো ইনি কিন্তু বেসিক্যালি রাশিয়ান বা একজন রাশিয়ান ব্যক্তি। রাশিয়া হিসাবে প্রথমে যে ব্যক্তির নাম আছে কার, পুতিন। আর বলতে গেলে পুতিনের যে শাসন, অপশাসন বলতে গেলে, ওনার যে কারাপশন, ওনার যে স্ক্যাম, সেগুলোকে মেনলি তুলে ধরেছেন দিমিত্রি মুর্তাভো। তো বলতে গেলে বর্তমানে রাশিয়াতে যদি কোনো আনবায়াসড বা একদম জেনুইন কোনো নিউজ রিপোর্টার থাকে, বা তিনি হচ্ছেন দিমিত্রি মুর্তাভো। এনার নিজস্ব একটা পাবলিকেশন হাউস আছে, তার মাধ্যমে ইনি বিভিন্ন স্ক্যাম, বিভিন্ন যে খারাপ ঘটনা যেগুলো রাশিয়ান গভর্নমেন্ট করে, সেগুলো উনি তুলে ধরেন। ইভেন এটার জন্য ওনাকে ওনার বড় প্রাইজও পে করতে হয়েছে। ওনার প্রচুর সাংবাদিক, প্রায় 6 থেকে 7 জন সাংবাদিক, কেউ মিসিং, কেউ মারা অবধি গেছে। কারণ ওখানে রাশিয়াতে পুতিনের এগেনস্টে বলা মানে পরের দিন সকাল থেকে সে পুরো হাওয়া, সেই ব্যক্তি হাওয়া, এরকম অপারেশন চালায় আমাদের পুতিন। তো উনি ব্যক্তি হিসাবে বা একজন শাসক হিসাবে যাই হন না কেন, উনি কিন্তু প্রচণ্ড কারাপ্ট একজন ব্যক্তি। আর সেই জিনিসটাই তুলে ধরে দিমিত্রি মুর্তাভো। তো মেনলি এই দুই ব্যক্তির সাহসিকতার জন্য ওনাদেরকে দেওয়া হয়েছে এই নোবেল প্রাইজ ইন পিস। এরপর আসি নোবেল প্রাইজ ইন ফিজিওলজি অর মেডিসিন, দেওয়া হয়েছে দুজন ব্যক্তিকে আলাদা আলাদা ফিল্ডে রিসার্চ করার জন্য, ডেভিড জুলিয়াস আর আর্ডেন প্যাটাপুটিয়ান। এবার আসছি আমরা নিউমোনিক্সে। ডেভিড জুলিয়াস থেকে জুলিয়াস ওয়ার্ডটা নাও, আর জুলিয়াস নিলেই জুলিয়াসের সাথে একটা জিনিস আমাদের মাথায় আসে, জুলিয়াস সিজার। এখানে যে সিজার ওয়ার্ডটা, এটা কিন্তু আমাদের একটা মেডিকেল টার্ম, আমাদের মেডিকেল রিলেটেড একটা টার্ম হচ্ছে সিজার। তো সেই জন্য জুলিয়াস সিজার অবভিয়াসলি মেডিসিনে আমাদের নোবেল পুরস্কার পেয়েছেন। আরেকটা হচ্ছে আর্ডেন প্যাটাপুটিয়ান। প্যাটাপুটিয়ানটাকে একটু এদিক ওদিক করে দাও, পেয়ে যাবে প্যালপিটেশন। প্যালপিটেশন একটা মেডিকেল কন্ডিশন যেখানে অ্যাবনর্মাল হার্টবিট, অর্থাৎ আমাদের হার্টবিট অ্যাবনর্মালি বেড়ে যায়, সেটা হচ্ছে প্যালপিটেশন, যেটা ধুকপুক বলা হয় অনেক সময়। তো সেটা হচ্ছে আমাদের প্যালপিটেশন। তো এটা নিয়ে করেছে বা অ্যাডেন প্যাটাপুটিয়ান থেকে অ্যাডেন প্যালপিটেশন, আর এনেই পেয়েছেন আমাদের নোবেল প্রাইজ ইন মেডিসিন। যদি দুজনের টপিকটা বলা হয়, আমাদের ডেভিড জুলিয়াস ইনি মেনলি পেন সেন্সেশন, মানে বিভিন্ন টাইপের পেন। কারণ সব পেন আমরা পাই না, আমাদের নিউরাল পেন হয়, আমাদের ফিজিক্যাল পেন হয়, হাড় ভাঙলে পেন হয়, আমাদের বডির মধ্যে পেন হয়। তো বিভিন্ন টাইপের যে পেনগুলো আছে তার বিভিন্ন যে রিসেপ্টার আছে, রিসেপ্টারই মেন। সেন্সেশনের জন্য রিসেপ্টার যদি ব্লক হয়ে যায়, কোনো সেন্সেশনই আসবে না। তো উনি এই স্পেসিফিক সেন্সেশনের জন্য, পেন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশনের জন্য আলাদা রিসেপ্টার
ডিসকভার করেছেন। আর অন্যদিকে আর্ডেন প্যাটাপোটিয়ান ডিসকভার করেছেন টাচ সেন্সেশন। টাচ সেন্সেশন হচ্ছে আমাদের হিউম্যানের ক্ষেত্রে অন্যতম অসাধারণ একটা গিফট, যার জন্য আমরা বুঝতে পারি কোনো ভালো টাচ, কোনো গুড টাচ, ব্যাড টাচ যাই বলো। ইভেন আমাদের পরিচিত কোনো ব্যক্তি ছুলে আমরা যে সেন্সেশনটা পাই, অপরিচিত ব্যক্তি ছুলে কিন্তু সেটা পাই। আমরা যাদের প্রতি স্পেশাল ফিল করি, সে ছুলে যেমন একরকম সেন্সেশন, একদম অন্য কোনো বন্ধু ছুলে সেটা কিন্তু অন্যরকম সেন্সেশন পায়। তো এই গিফটটা বা এটাকে আরও বড়োভাবে এক্সপ্লোর করেছেন আমাদের অ্যাডেন প্যাটাপোটিয়ান, বা এনার নাম মনে রাখার জন্য অ্যাডেন প্যালপিটেশন। তো এই ছিল আমাদের আমাদের ফিজিওলজি বা মেডিসিনে নোবেল প্রাইজ। এরপর আসি আমাদের বর্তমান স্টুডেন্টদের ক্ষেত্রে সবথেকে টাফ সাবজেক্ট, নোবেল প্রাইজ ইন ফিজিক্স। তো এখানে তিনজন ব্যক্তি আসছে, সাইকুরো মানাবে, কুলাস হ্যাসেলম্যান অ্যান্ড জর্জিও প্যারিসি। তিনজন ব্যক্তিকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এদের মধ্যে সাইকুরো অ্যান্ড কুলাসের বা ক্যালুস হ্যাসেলম্যানের সাবজেক্ট বা টপিক একই, এনারা এনভায়রনমেন্টের উপর কাজ করেছেন। আর অন্যদিকে জর্জিও প্যারিসি বলতে গেলে বিভিন্ন সাবজেক্টের মধ্যে যে একটা কানেকশন আছে, কোঅর্ডিনেশন আছে, সেই রকম একটা টপিক নিয়ে আলোচনা করেছেন। তো এই যদি প্রাইস মানি বলা হয়, 50% দেওয়া হবে এনাকে, আর বাকি 50% দেওয়া হবে এই দুজনকে। অর্থাৎ এই দুজনের মধ্যে 25-25 করে ভাগ হয়ে যাবে। আর ইনি যেহেতু টোটাল এনার সাবজেক্টই আলাদা, সেই জন্য এনাকে দেওয়া হবে প্রপার 50%। তো নামগুলো মনে রাখার জন্য বেশ একটা মজাদার ট্রিক আছে, এটা উটপাটাং লাগলেও মজাদার, এফেক্টিভ। তো ফিজিক্স অ্যান্ড ম্যাথ আমাদের জন্য অন্যতম একটা টাফ সাবজেক্ট মনে হয়, সেটা অবভিয়াসলি বুঝতে না পারলে। তো যখন আমরা কোনো ফিজিক্সে কোনো ভালো প্রবলেম সলভ করে নিই বা কোনো কনসেপ্টকে বুঝতে পারি, তো তখন আমরা প্রথম কী মনে হয়, ইয়েস আমরা পেরেছি। তো পারার জন্য কী হয়, মুখে একটা সুন্দর হাসি ফুটে ওঠে। যখন আমরা কোনো জিনিস পারি, আমাদের মুখে একটা হাসি ফুটে ওঠে। আর আমরা সবাই জানি যে কোনো ব্যক্তিকে হাসলে প্রচণ্ড সুন্দর লাগে, তাকে হাসলে মানায়। তো যখন আমরা ফিজিক্সে কোনো টাফ কোনো কনসেপ্টকে সলভ করতে পারি বা বুঝতে পারি, তখন আমরা সেটাকে বলি ইয়েস পেরেছি। সেই সাথে আমাদের মুখে একটা ফুটে ওঠে দারুণ সুন্দর হাসি। আর অবভিয়াসলি হাসি ফুটলে কিন্তু তাকে মানাবে। তো তিনটে জিনিসকে এইভাবে রিলেট করতে পারো। আর একটা জিনিস তোমরাও খেয়াল রেখো, যখনই নাম দেওয়া থাকবে, তিনজনের নাম কিন্তু একসাথে থাকবে। অর্থাৎ যখন কোনো অপশান তোমরা পাবে, অপশানে কিন্তু তিনজনের নামকেই পাবে। তাই যদি একটা নামকে যদি কোনোভাবে বাদও চলে যায়, বাকি দুটো নাম তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। তাই সেই সেন্সেও কাজে লাগাতে পারো। তিনজন মানে যারাই থাকবে সেই ক্যাটাগরিতে, দুজন হোক তিনজন হোক, সবারই নাম কিন্তু সেখানে মেনশন থাকবে। সো এখানে থাকলো কি, মানাবে হাসেলম্যান অ্যান্ড পার্সি। কোনো জিনিস পারলে আমাদের মুখে হাসি ফোটে, আর হাসি ফুটলে আমাদের সত্যি মানায়। তো এটা হচ্ছে আমাদের নোবেল প্রাইজ ইন ফিজিক্স 2021। এরপর আসছি আমরা কেমিস্ট্রিতে। তো কেমিস্ট্রিতে দুজন ব্যক্তি, বেঞ্জামিন লিস্ট অ্যান্ড ডেভিড ডাব্লিউসি ম্যাকমিলেন। প্রথমে আসছি বেঞ্জামিন লিস্ট। তো বেঞ্জামিন লিস্টের যে লাস্ট ওয়ার্ডটাকে নাও লিস্ট, আমরা কম্পিটিটিভ ফিল্ডের জন্য, আমরা যখন কম্পিটিটিভ ফিল্ডের জন্য পড়াশোনা করছি, আমাদের ক্ষেত্রে কেমিস্ট্রি হচ্ছে লিস্টে, মানে কোন এলিমেন্টে কোন সংকেত, কার পিরিয়ডিক টেবিলের কোন পজিশন, তার অ্যাটমিক মাস, অ্যাটমিক নাম্বার, বা কোন এলিমেন্টের সংকেত কী, অ্যাসিডের কী কী সংকেত, তার পিএইচ ভ্যালু, সব কিছু কিন্তু আমাদেরকে একটা লিস্টের লিস্ট করে মনে রাখতে হয়। মানে ফিজিক্সে আমরা যেমন কনসেপ্টটা দেখি, কেমিস্ট্রির ক্ষেত্রে এটা আমাদের মনে রাখতে বেশি হয়, একদম লিস্ট করে। ব্লিচিং পাউডারের কী সংকেত, কস্টিক সোডা, আমাদের কাপড় কাচা সোডা, খাবার সোডা। তো পুরো জিনিসটা কিন্তু আমাদের লিস্ট প্যাটার্নে, আমরা যখনই কেমিস্ট্রি পড়ি একটা লিস্ট প্যাটার্নে পড়ি। তো অবভিয়াসলি বেঞ্জামিন লিস্ট হচ্ছে কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তারপর আছে ডেভিড ডাব্লিউসি ম্যাকমিলেন। এটা বেশ ইন্টারেস্টিং নাম। ম্যাকমিলেনের লাস্ট ওয়ার্ডটা বা লাস্ট টার্মটাকে নাও, ম্যাকমিলেন, মিলন। তো মিলন বা মেটিং বা মিশ্রণ যাই বলো, এই সব ক্ষেত্রে কিন্তু কেমিস্ট্রি একটা অসামান্য অবদান আছে। কেমিস্ট্রি বা আমাদের কেমিক্যালের ক্ষেত্রে মিশ্রণ অন্যতম ইম্পর্টেন্ট একটা ইস্যু। যে কোনো এলিমেন্টের থেকে এলিমেন্টের সঙ্গে সংযুক্তিকরণের জন্য দরকার এই মিশ্রণ। আর আমাদের বর্তমান হিউম্যান লাইফ বা যে কোনো এনিম্যাল লাইফের ক্ষেত্রে মেটিং বা মিলনের ক্ষেত্রে কেমিক্যালের কিন্তু প্রচণ্ড ভূমিকা থাকে। আমাদের ব্রেনের মধ্যে কেমিক্যাল সেন্সেশন, যে হরমোনের যে কেমিক্যাল এফেক্ট, এইগুলো ছাড়া কিন্তু মেটিং বা মিলন, ইভেন আমাদের যে সম্পর্ক একে অপরের মধ্যে, বন্ধুত্বের সম্পর্ক, যে কোনো রকম সম্পর্ক হয়, সব কিছুর জন্য এই কেমিক্যাল রিয়াকশনের অন্যতম ভূমিকা থাকে। তো মিলনের জন্য অন্যতম বড় ভূমিকা পালন করে এই কেমিক্যাল। আর কেমিক্যাল থেকে পাচ্ছি কেমিস্ট্রি। তো সেইভাবে এটা বেশ ফানি অ্যান্ড মজার, আর অনেক কিছু ভাবতে পারো। তো সেই জন্য এটাকে জাস্ট এইভাবে মনে রাখো। আশা করছি এইটাই সবথেকে ভালো মনে থাকবে। মিলন থেকে কেমিস্ট্রি, কেমিক্যাল থেকে কেমিস্ট্রি, আর লিস্ট আমাদের বেঞ্জামিন লিস্ট থেকে কেমিস্ট্রি। নেক্সট আমরা পাচ্ছি নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স। আর এখানে প্রথমেই বলে দিই, টার্মটা আমি মানে যে টার্মগুলো আছে টার্মগুলো পরে ভাঙছি, বাট প্রত্যেকটা টার্ম হচ্ছে ইকোনমিক্স বা ব্যাঙ্কিং রিলেটেড। এবার কীরকম সেটা বলছি। ডেবিট কার্ডটাকে একদম পুরো ডেবিট কার্ড করে দাও। ডেবিট কার্ড ইকোনমিক টার্ম বা ব্যাঙ্ক রিলেটেড টার্ম। জোশুয়া ডি অ্যাংগ্রিস্ট। ব্যাংকের সবসময় এমন প্রেশার থাকে, তোমরা যদি এসবিআই যাও, কাউন্টারে এত প্রেশার থাকে, অবভিয়াসলি যে কাউন্টারের অন্যদিকে যে থাকবে সে আস্তে আস্তে সহ্য করে নেয়, বাট তারও রাগ হয়।
আমাদের যে কাস্টমার যারা যেরকম বিহেভিয়ার করি সেটা থেকে তাদেরও রাগ হয়। তো অবভিয়াসলি বলতে গেলে ধরে নাও ব্যাংকের কর্মীরা একটু রাগী থাকে সবসময়। তো জোশুয়া অ্যাংরিস্ট হচ্ছে একজন ব্যাংক কর্মী। অন্যদিকে আছে গুডিও ডাব্লু ইমবেন্স। ইমবেন্স থেকে আসছে বোনাস। বোনাসটাও কিন্তু একটা ইকোনমিক রিলেটেড টার্ম। তো ডেবিট কার্ড, অ্যাংরি অ্যান্ড বোনাস তিনটে হচ্ছে নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স। তো জাস্ট এটাকে এইভাবে মনে রাখো, ইমবেন্সটাকে একটু বেশি টার্ন করতে হচ্ছে ইমবেন্স থেকে বোনাস, বোনাস ইকোনমিক্স। অ্যাংরিস্ট অ্যাংরি ব্যাংকার, ডেবিট কার্ড হচ্ছে ডেবিট কার্ড। তো এই ছিল আমাদের মেন সাবজেক্টের যে আমাদের যে নোবেল প্রাপক তাদের নাম। এখানে তুলে দিয়েছি কিছু বর্তমানে বলা হল, এটা 2021 সাল অবধি পাওয়া নোবেল প্রাইজের সংখ্যা। এটা তোমাদের ইচ্ছা অনুসারে দেখে নিও, এখানে টোটাল নামগুলো এক লাইনে দেওয়া হয়েছে, একবার দেখে নিও। আর এখানে আমাদের ভারতীয় যে নোবেল প্রাপকরা ছিল তাদের নাম দেওয়া হয়েছে। এই লিস্টটা একবার খেয়াল রেখো, কারণ খেয়াল রাখতে এই জন্যই বলছি, এখানে রোনাল্ড রসের নাম মেনশন আছে, অর্থাৎ উনি ভারতীয় নন বা কলকাতায় রিসার্চ করে উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং অনেক এক্সামে এরকম জিজ্ঞাসা করে থাকে যে ভারতীয় নন বা কলকাতায় বসে রিসার্চের মাধ্যমে নোবেল পুরস্কার পেয়েছিলেন কোন বিজ্ঞানী, এরকম জিনিস। আর এখানে লাস্ট আমাদের ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন অভিজিৎ ব্যানার্জি ইকোনমিক্সের ওপর। আর এর উপর যে নামটা না বললেই না, এটা নিকোলাস এলমহেড একজন সুইডিশ আর্টিস্ট। আর বর্তমানে যে ছবিগুলো তোমরা দেখতে পেয়েছো, আগে স্লাইডে যে ছবিগুলো দেখে এলে মেনলি সেই সবগুলো ছবি কিন্তু এই একটা ব্যক্তি এঁকে থাকে। আর এমন না এনাকে খুব বেশি টাইম দেওয়া হয়, জাস্ট অ্যানাউন্সমেন্টের কয়েক ঘন্টা আগে এনার কাছে ছবিগুলো যায়, ইনি সেইটা দেখে ড্র করে দেন। জাস্ট কয়েক ঘন্টার মধ্যে ওনাকে পুরো ড্রটা করতে হয়। আর প্রত্যেকটা যতগুলো এই ধরনের ছবি আছে সবগুলো ড্র করেন এই নিকোলাস এলমহেড। তাই অবভিয়াসলি এই ব্যক্তিকে কী করে বাদ দেওয়া যেতে পারে। তো এই ছিল আমাদের নোবেল নিয়ে কিছু ইনফরমেটিভ ভিডিও। শুধুমাত্র নোবেল নিয়ে বা নোবেলের হিস্ট্রি নিয়ে চেষ্টা করবো একটা আলাদা ভিডিও নিয়ে আসা। তো আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ ফিডব্যাক জানিও, কারণ তোমাদের ফিডব্যাকটা এমন একটা জায়গা যেখানে আমি আমার ভিডিওটাকে আরও ইমপ্রুভমেন্ট করতে পারি, যে কোনো আরও বেটার কন্টেন্ট বা কোনো জায়গায় ভুল হলে সেটাকে আমি শুধরে নিতে পারি। তাই প্লিজ ফিডব্যাকটা তোমরা দিও, তার সেই সাথেই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া চ্যানেল গ্রো হবে না। চ্যানেল গ্রো হওয়া মানেই আমার কন্টেন্ট আরও রেগুলার আসা। তো আজকে থাকলে এইটুকুই। শুভ বিজয়া, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।